আজকের এই এক্সপ্লেনার বা বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটা অসাধারণ ১০ বছরের যাত্রার গল্প জানব যেখানে আধুনিক রিটেল স্ট্র্যাটেজির সাথে খুব সুন্দরভাবে মিশে আছে গভীর বিশ্বাস আর ঘুরে দাঁড়ানোর এক দারুণ প্রেরণা। হ্যাঁ, বলছিলাম ওয়ান উম্মা বিডির কথা। কিভাবে একটা ছোট্ট উদ্যোগ সময়ের সাথে সাথে এত বিশাল একটা ব্র্যান্ডে পরিণত হলো, চলুন তার পেছনের ডেটা আর ঘটনাগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখি। এই বিশাল পার্থক্যটার দিকে একটু খেয়াল করুন। ২০১৬ সালের একেবারে শুরুর দিকে মাত্র ২০টা টি-শার্ট আর আনুমানিক ২,০০০ টাকা পুঁজি নিয়ে যে উদ্যোগটা জন্ম হয়েছিল, আজকে তাদের বর্তমান অবস্থাটা একবার ভাবুন তো। ২১টা আউটলেট, বছরে ১ লাখেরও বেশি পণ্য বিক্রি আর ২৫০রও বেশি কর্মী। এই অভাবনীয় রূপান্তরটা কিন্তু এমনি এমনি হয়নি। এর পুরোটাই দাঁড়িয়ে আছে সম্পূর্ণ সুদমুক্ত এবং হালাল লাইফস্টাইল ব্র্যান্ডের একটা ইউনিক আইডিয়ার উপর। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই হালাল লাইফস্টাইল ব্র্যান্ড জিনিসটা আসলে কি? সহজ কথায়, এটা এমন একটা ব্যবসায়িক মডেল যা পুরোপুরি শরিয়াসম্মত। মানে এর আর্থিক কাঠামো থেকে শুরু করে এইচআর বা মানব সম্পদ নীতি, সব কিছুতেই সুদের কোনো অস্তিত্ব নেই। ২০১৬ সালে যখন এই ব্র্যান্ডের যাত্রা শুরু হয়, তখন মুসলিম লাইফস্টাইল বা পোশাকের জন্য এমন ডেডিকেটেড কোনো জায়গায় ছিল না। আর ঠিক এই বিশাল শূন্যস্থানটা পূরণ করার জন্যই এই সুদমুক্ত কাঠামোটা তৈরি করা হয়েছিল। বিক্রির চ্যানেলগুলোর দিকে তাকালে কিন্তু বেশ অবাক করার মতো একটা তথ্য সামনে আসে। যে ব্র্যান্ডটা ডিজিটাল মাধ্যম দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখেছিল, এই ডোনার চার্টে স্পষ্টই দেখা যাচ্ছে যে তাদের বর্তমান বিক্রির একটা বিশাল অংশ, মানে প্রায় ৯০% আসছে ফিজিক্যাল বা অফলাইন আউটলেট থেকে। অনলাইনের অবদান মাত্র ১০%। আধুনিক এই ডিজিটাল যুগে এসে বিষয়টা সত্যিই বেশ বিস্ময়কর, তাই না? তবে অনলাইন থেকে অফলাইনে এই বিশাল শিফট কিন্তু কোনো কাকতালীয় ঘটনা ছিল না। পেছনের অর্থনৈতিক ঘটনাপ্রবাহের দিকে তাকালেই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যায়। চিন্তা করুন, ২০২০ সালের কোভিড-১৯ শাটডাউন, এরপর ২০২১ সালে ফেসবুক অ্যাডের ডলার রেট ৭৮ টাকা থেকে ১ লাফে ১৩০ টাকায় পৌঁছানো, আর ২০২২ সালে কাঁচামাল বা সুতার দাম প্রতি কেজিতে প্রায় দ্বিগুণ হয়ে যাওয়া। মূলত এই সামষ্টিক অর্থনৈতিক ধাক্কাগুলোই তাদেরকে ডিজিটাল প্ল্যাটফর্মের উপর নির্ভরতা কমিয়ে নতুন করে অফলাইন স্ট্র্যাটেজি নিতে বাধ্য করেছিল। কিন্তু মজার ব্যাপার হলো, অফলাইনে যাওয়ার ফলে অপ্রত্যাশিতভাবে বেশ কিছু দারুণ সুবিধাও পাওয়া যায়। সবচেয়ে বড় সুবিধাটা হলো ওই চড়া মূল্যের ফেসবুক অ্যাড থেকে পুরোপুরি মুক্তি। তাছাড়া ক্রেতারা আউটলেটে এসে সরাসরি পণ্য ছুঁয়ে দেখতে পারেন, যেটা তাদের আস্থা বহু গুণ বাড়িয়ে দেয়। আর অবাক করার মতো হলেও সত্যি যে অনলাইনে কাস্টমার ধরার যে বিশাল খরচ, অফলাইনে কাস্টমার অ্যাকুইজিশন খরচ তার চেয়ে অনেকটাই কম। এর ফলে নির্দিষ্ট একটা ডিজিটাল কমিউনিটির বাইরেও ব্র্যান্ডটার ব্যাপক পরিচিতি তৈরি হয়। তাদের এই অফলাইন এক্সপ্যানশনের কৌশলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সিও অত্যন্ত দারুণ একটা পাইলট প্রজেক্ট স্ট্র্যাটেজি কাজে লাগিয়েছিলেন। প্রথম ধাপেই বড় কোনো রিস্ক না নিয়ে একেবারে কম ভাড়ার একটা লোকচক্ষুর আড়ালে থাকা লোকেশন বেছে নেওয়া হয়। এরপর দ্বিতীয় ধাপে ন্যূনতম ঝুঁকিতে ব্যবসার সম্ভাবনা বা আরওআই টেস্ট করা হয়। আর সবশেষে যখন দেখা যায় যে মডেলটা আসলেই কাজ করছে, ঠিক তখনই তৃতীয় ধাপে মূল এবং জনবহুল মার্কেটে তারা নিজেদের সম্প্রসারণ করেন। এই ১০,০০০ সংখ্যাটা প্রথম দেখায় যে কারো কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু জানেন কি, এই ১০,০০০ টাকাই ছিল তাদের একেবারে প্রথম পাইলট আউটলেটের মাসিক ভাড়া। ঢাকার উত্তরখানের লোকচক্ষুর আড়ালে থাকা সেই দোকানটার সিকিউরিটি ডিপোজিটও ছিল মাত্র ৫,০০০ টাকা। বুঝতে পারছেন? আর্থিকভাবে একেবারে ন্যূনতম ঝুঁকি নিয়েই তারা এই অফলাইন মডেলটার কার্যকারিতা পরীক্ষা করে দেখেছিলেন। তবে এই ২১টা আউটলেটে পৌঁছানোর যাত্রাটা কিন্তু সবসময় এমন মসৃণ ছিল না। রিটেল বিজনেসের লোকেশন যে কতটা জরুরি তার প্রমাণ মেলে তাদের ভৈরবের আউটলেটটায়। সেই আউটলেটটা খুব বাজে পারফর্ম করেছিল, আর কারণটা ছিল খুবই সাধারণ। দোকানটা ছিল ওপরের তলায়। সত্যি বলতে, মানুষ ব্যস্ততার মাঝে এত সিঁড়ি বেয়ে ওপরে উঠতে চায় না। এটা থেকেই পরিষ্কার বোঝা যায়, রিটেল ব্যবসায় সফল হতে হলে কাস্টমারদের সহজে পৌঁছানোর সুবিধা থাকাটা একদম মাস্ট। এই পুরো গ্রোথের পথে চরম কিছু অপারেশনাল চ্যালেঞ্জও কিন্তু ছিল। কোভিড লকডাউনের সময়ে মাসের পর মাস কর্মীদের বেতন আর দোকানের ভাড়া জোগাড় করার তীব্র মানসিক চাপ। তার উপর কাঁচামালের আকাশছোঁয়া দামের সাথে খুচরা মূল্যের কোনোভাবেই সমন্বয় করতে না পারার হতাশা। আর ২০২২ সালের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায়
ওয়্যারহাউসে হাঁটু সমান পানি জমে বিপুল পরিমাণ ইনভেন্টরি নষ্ট হয়ে যাওয়া। ভাবলেই বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল। ওই সময়গুলো ছিল যেন প্রতিদিন খালি পায়ে কাঁটার উপর দিয়ে হাঁটার মতো। ঠিক এমন একটা হতাশাজনক পরিস্থিতিতে একটা বড় প্রশ্ন সামনে চলে আসে। যখন চারদিকে কেবলই ব্যবসায়িক সংকট আর অন্ধকার, তখন যদি সবকিছু বাদ দিয়ে সৃষ্টার প্রতি বিশ্বাসকে সবার উপরে স্থান দেওয়া হয়, তখন ঠিক কী ঘটে? আজকের এই বিশ্লেষণের সবচেয়ে ব্যক্তিগত এবং বিস্ময়কর টার্নিং পয়েন্টটা মূলত শুরু হয় এখান থেকেই। এত সব আর্থিক টানাপোড়েন আর জমে থাকা বিলের চাপের মধ্যেও একজন মেন্টরের একটা ছোট্ট পরামর্শ সব কিছু বদলে দেয়। তিনি বলেছিলেন, হজ করতে যান, শুধু নিয়ত করুন এবং দেখুন কি হয়। এই কথায় অনুপ্রাণিত হয়ে সিইও একটা বিশাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সংক্ষিপ্ত উমরা পালনের বদলে তিনি সরাসরি হজে যাওয়ার মনস্থির করেন এবং ধার করে হলেও দৃঢ় বিশ্বাস নিয়ে হজের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেন। আর এই হজের নিয়ত করার পরপরই এক অবিশ্বাস্য পরিবর্তন লক্ষ্য করা যায়। আগে যেখানে 5 গুণ পরিশ্রম করেও ফলাফল আসত 0 বা নেগেটিভ, সেখানে নিয়ত করার পর মাত্র 1 গুণ পরিশ্রমে 5 গুণ ইতিবাচক ফলাফল আসতে শুরু করে। এটা যেন ম্যাজিক। ব্যবসার প্রতিটা ডিপার্টমেন্টেই যেন এক অজানা পজিটিভ ফ্লো শুরু হয়ে যায়। এবারেই 25 লাখ সংখ্যাটার দিকে একটু নজর দিন। এটা হচ্ছে সেই বিস্ময়কর অভিজ্ঞতার একেবারে চূড়ান্ত মুহূর্ত। সিইও যখন সশরীরে হজে অবস্থান করছিলেন, তখন তিনি ব্যবসার সব কাজ থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছিলেন। কিন্তু ওই অবস্থাতেই কোনো রকম চেষ্টা ছাড়াই তার টিম এমন একটা বিশাল অর্ডারের কাজ সম্পন্ন করে, যা থেকে মাত্র 1 বা 1.5 ঘন্টার মধ্যে 25 লাখ টাকা প্রফিট চলে আসে। একদম আনবিলিভেবল। আসলে এই ধরনের মিরাকল বা বরকত কোনো গাণিতিক ফর্মুলায় মেলানো সম্ভব নয়। এটা এমন একটা অভিজ্ঞতা যা শুধু তারাই পুরোপুরি অনুভব করতে পারেন যারা এর মধ্য দিয়ে যান। এই ঘটনাটা পরিশ্রম আর সফলতার গতানুগতিক ধারণাকে একদম গোড়া থেকে বদলে দেয়। বিশ্বাসের সাথে ব্যবসার সম্প্রসারণ, ক্রাউড ফান্ডিং এবং বিনিয়োগের বাস্তবতা। সিইওর ওই গভীর ব্যক্তিগত রূপান্তরটা পরবর্তীতে ব্র্যান্ডের প্রসারে, বিশেষ করে ক্রাউড ফান্ডিং বা বিনিয়োগকারীদের সাথে কাজ করার পদ্ধতিতেও বেশ বড় রকমের প্রভাব ফেলেছিল। চলুন দেখি সেটা কিভাবে। ইনভেস্টরদের সাথে সম্পর্কটা একদম ট্রান্সপ্যারেন্ট এবং শরিয়া সম্মত রাখতে তারা খুব দারুণ একটা উদ্যোগ নেন। ফান্ডিফাই নামের একটা ডেডিকেটেড অ্যাপ আর আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এর মূল লক্ষ্যটাই ছিল ব্যবসার আসল অবস্থা এবং বাস্তবসম্মত ভবিষ্যৎ প্রজেকশনগুলো বিনিয়োগকারীদের কাছে একদম ক্লিয়ারলি তুলে ধরা, কোনো লুকোচুরি নয়। এখান থেকে যে কোনো নতুন উদ্যোক্তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা নেওয়ার আছে। শুধুমাত্র শুরুর দিকের ফান্ডের আশায় বিনিয়োগকারীদের কাছে অবাস্তব আর অনেক হাই আরওআই এর প্রতিশ্রুতি দেওয়াটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা একবার ভাবুন। এটা ব্যবসার মূল ভিত্তিটাই নষ্ট করে দেয়। উচ্চ মুনাফা দিতে গিয়ে প্রতিদিনের কাজ চালানোর পুঁজি শেষ হয়ে যায়, আর শর্ট টার্মে টাকা ফেরত দেওয়ার এই প্রেশার ব্যবসার লং টার্ম গ্রোথকে পুরোপুরি আটকে দেয়। ব্যবসার আসল রূপটা খুব চমৎকারভাবে ফুটে ওঠে এই কথায়। ব্যবসা হলো একটা চারা গাছের মতো। আপনি যদি এতে পানি দিয়ে তার সাথে সাথেই বের করে ফেলেন, তবে এটি কিভাবে বড় হবে? একদম পয়েন্টের কথা, তাই না? যে কোনো ব্যবসার শেকড় শক্ত হওয়ার জন্য একটু সময়ের প্রয়োজন হয়। চারাগাছ বড় হওয়ার আগেই যদি বারবার তার ফল বা মুনাফা তুলে নেওয়া হয়, তাহলে সেই উদ্যোগ কখনোই তার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে পারে না। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা ব্যবসা কি শুধুই দ্রুত কিছু মুনাফা তুলে নেওয়ার জন্য তৈরি হয়, নাকি দীর্ঘস্থায়ী একটা ছায়া দেওয়ার জন্য তাকে পরম ধৈর্যে লালন করতে হয়? নিখুঁত কৌশল আর অটুট বিশ্বাসের এমন অপূর্ব মিশ্রণ সত্যিই আমাদের ভাবতে বাধ্য করে। আশা করি আজকের এই বিশ্লেষণটি নতুন কিছু ভাবার খোরাক জুগিয়েছে।